যেহেতু নবদীক্ষিত মুসলমানদের বেশিরভাগই ছিলেন নিম্নবর্ণের হিন্দু, তাই আর্য সংস্কৃতিরও যে একটা বিশ্বদৃষ্টি এবং জীবন ও জগৎ সম্বন্ধে যে একটা প্রসারিত বোধ ছিল, বর্ণাশ্রম ধর্মের কড়াকড়ির দরুন ইসলাম কিংবা বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণের পূর্বে সে সম্বন্ধেও তাদের মনে কোনো ধারণা জন্মাতে পারেনি। পাশাপাশি ইসলামেও যে একটা উন্নত দীপ্তধারার সভ্যতা এবং মহীয়ান সংস্কৃতির বাহন হিসেবে মধ্যপ্রাচ্যে একটা সামাজিক বিপ্লব সংসাধন করেছিল, বাঙালি মুসলমানের মনে তার কোনো গভীরাশ্রয়ী প্রভাব পড়েনি বললেও চলে। প্রথমত, ভারতে ইসলাম প্রচারে মধ্যপ্রাচ্যের সুফি দরবেশদের একটা গৌণ ভূমিকা ছিল বটে, কিন্তু লোদি, খিলজি এবং চেঙ্গিস খানের বংশধরদের সাম্রাজ্য বিস্তারই ইসলাম ধর্মের প্রসারের যে মুখ্য কারণ তাতে কোনো সংশয় নেই। এই পাঠান মোগলদের ইসলাম এবং আরবদের ইসলাম ঠিক এক বস্তু ছিল না। আব্বাসীয় খলিফাদের আমলে বাগদাদে, ফাতেমীয় খলিফাদের আমলে উত্তর আফ্রিকায় এবং উমাইয়া খলিফাদের আমলে স্পেনে যে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছিল, ভারতবর্ষে তা কোনো দিন প্রবেশাধিকার লাভ করেনি। মুসলমান বিজ্ঞানী এবং দার্শনিকদের যে অপ্রতিহত প্রভাব ইউরোপীয় রেনেসাঁকে সম্ভাবিত করে তুলেছিল, ভারতের মাটিতে সে যুক্তিবাদী জ্ঞানচর্চা একেবারেই শিকড় বিস্তার করতে পারেনি। খাওয়া দাওয়া, সঙ্গীতকলা, স্থাপত্য শিল্প, উদ্যান রচনা এবং ইরান, তুর্কিস্তান ইত্যাদি দেশের শাসন পদ্ধতি এবং দরবারি আদব কায়দা ছাড়া অন্য কিছুই ভারতবর্ষ গ্রহণ করেনি। তদুপরি এই ভারতবর্ষের লক্ষ্ণে, দিল্লি ইত্যাদি অঞ্চলে ইসলামের যেটুকু ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, বাংলা মুলুকে তার ছিটে ফোঁটাও পৌঁছাতে পারেনি। যে মুসলিম শাসক শ্রেণীটি নানা সময়ে বাংলাদেশে শাসন করতেন, তারা সকলেই ছিলেন বিদেশি। রক্ত এবং ভাষাগত দিক দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। অনেকটা ইউরোপীয় শাসকদের মতো সামাজিক বিচ্ছিন্নতার মধ্যেই তারা বসবাস করতেন এবং নতুন পোশাক আশাক, ফ্যাশন ইত্যাদির জন্য দিল্লি কিংবা ইরানের দিকে সাগ্রহে তাকিয়ে থাকতেন। এই উচ্চকোটির মুসলিম শাসকবর্গ, যাদের হাতে অধিকাংশ শাসনতান্ত্রিক দায়িত্ব অর্পিত ছিল, তারা স্থানীয় জনগণের স্বাভাবিক নেতা ছিলেন না। এই উচ্চকোটির মুসলমান প্রশাসকেরা এদেশীয় যে শ্রেণীর সহায়তা বাংলাদেশ শাসন কার্য পরিচালনা করতেন, তারা প্রায় সকলেই ছিলেন স্থানীয় উঁচু বর্ণের বাঙালি ব্রাহ্মণ, কায়স্থ কিংবা বৈশ্য শ্রেণীর লোক। যখনই প্রয়োজন পড়েছে কিংবা ব্রাহ্মণ শ্রেণীর আনুগত্য সম্বন্ধে মনে সন্দেহ জেগেছে, তার অপেক্ষাকৃত নিম্ন স্তর থেকে খেলাত এবং পদবী বিবরণ করে আরেকটি নেতৃশ্রেণী সৃষ্টি করেছে। খাসনবিশ, মহলানবিশ, দেওয়ান, রায়য়ান, বকশি, মুন্সি, দস্তিদার ইত্যাদি পদবীতেই তার প্রমাণ মেলে। বাংলার স্থানীয় মুসলমানেরা কদাচিৎ বিদেশি মুসলমান শাসকদের সঙ্গে প্রশাসনিক কর্মে সহায়তা করার সুযোগ লাভ করেছেন। তার কারণ ছিল, একটি রাজশক্তির সঙ্গে সহায়তা করার জন্য যে পরিমাণ নিরাপদ আর্থিক ভিত্তির প্রয়োজন বাঙালি মুসলমানদের তা ছিল না। মুসলিম রাজশক্তি এই দেশের সমাজ কাঠামোর মধ্যে অতি সামান্যই রূপান্তর এনেছিলেন। তারা অনেকটা নির্বিবাদেই পূর্বতন সমাজ কাঠামোকে গ্রহণ করেছিলেন। পরিবর্তন ততটুকুই করেছিলেন যতটুকু তাদের প্রয়োজন, অর্থাৎ পূর্বেকার শাসক নেতৃশ্রেণীর শূন্যস্থানটি তারা পূরণ করেছিলেন। মুসলিম শাসনের পূর্বে যে সমাজ ব্যবস্থাটি চালু ছিল, পরেও সেই একই ব্যবস্থা চালু থেকেছে। তার মধ্যে কোনো মৌলিক রূপান্তর বা পরিবর্তন তারা আনতে পারেনি।
তাই নতুন ধর্ম গ্রহণ করার পরেও স্থানীয় মুসলমানরা ইংরেজ আমলের দেশি খ্রিস্টানদের মতন একটা উন্মত্ত গর্ববোধ ছাড়া ইসলাম কিংবা আর্য সংস্কৃতির কিছুই লাভ করতে পারেনি। তাই খতিয়ে দেখলে দেখা যাবে মুসলমান আমলেও তারা প্রশাসনিক প্রয়োজনে ফার্সি ভাষা শিক্ষা করেছেন। তাদের বেশিরভাগই ছিলেন বাঙালি হিন্দু সম্প্রদায়ের উঁচু বর্ণের লোক। বাঙালি মুসলমানদের অবস্থার, পেশার এবং রুচির বিশেষ পরিবর্তন হয়নি। ইসলাম গ্রহণের ফলে তারা কতিপয় মোটা অভ্যেস বর্জন করে কতিপয় মোটা অভ্যেসকে গ্রহণ করেছিলেন। যেহেতু সংখ্যাগত দিক দিয়ে তারা ছিলেন অনেক, উৎপাদন পদ্ধতির সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিলেন এবং রাজশক্তি সময়ে অসময়ে তাদের প্রতি আনুকূল্য প্রদর্শন করতেন। এই সকল কারণের দরুন তাদের মধ্যে দ্রুত একটা সামাজিক আকাঙ্ক্ষা জন্মলাভ করেছিল। পুঁথি সাহিত্যের মধ্যে এই আকাঙ্ক্ষায় পূর্ণদৈর্ঘ্যের মুক্তি লাভ করেছে। এই পুঁথিসমূহের দোভাষী অর্থাৎ বাংলা এবং আরবি ফার্সি মিশ্রিত হওয়ার পেছনে একটা অত্যন্ত দূরবর্তী ঐতিহাসিক কারণ বর্তমান। হাদিসে 3টি কারণে অন্যান্য ভাষার চাইতে আরবিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম হলো কুরআনের ভাষা আরবি, দ্বিতীয় কারণ বেহেশতের অধিবাসীদের ভাষা আরবি এবং তৃতীয় হজরত মুহাম্মদ নিজে একজন আরবি ভাষী ছিলেন। এই 3টি মুখ্য কারণে যে সমস্ত দেশে ইসলাম প্রচারিত হয়েছে সেখানে অপ্রতিরোধ্যভাবে এই ভাষাটিরও অনুপ্রবেশ ঘটেছে। আরব অধিকারের পূর্বে মিশর এবং আফ্রিকার দেশসমূহে নিজস্ব ভাষা এবং বর্ণমালা দুই ছিল, কিন্তু আরবদের অধিকারে আসার পর আরবি ভাষা এবং আরবি বর্ণমালা দুটিকেই অধিবাসীদের গ্রহণ করতে হয়। ইসলামের প্রাথমিক যুগে আরবি ভাষা এবং ইসলাম আরেকটা ছিল। আরবি ভাষাকে গ্রহণ না করে ইসলাম গ্রহণ করলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। সে সময়ে এরকম একটা প্রবল মত অতি মাত্রায় সক্রিয় ছিল। অন্য যে কোনো সেমিটিক ধর্মের মতন ইসলামেরও পরলৌকিক জীবনের গুরুত্ব ছিল অপরিসীম। সারা জীবন মুসলমান হিসেবে জীবন কাটিয়ে পরকালে বেহেশতে গিয়েও ভাষা জ্ঞানের অভাবে একঘেয়ে জীবন কাটাতে হবে, এটা ধর্মপ্রাণ মুসলমান মাত্রই সাহায্যে অতীত একটা ব্যাপার। তাই মিশর থেকে শুরু করে মরক্কো পর্যন্ত বিস্তৃত অঞ্চলের অধিবাসীরা আরবি ভাষা এবং বর্ণমালা দুই গ্রহণ করেছিলেন। মিশরে যেভাবে সহজে আরবি ভাষা জনগণের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পেরেছে, ইরানে তেমনটি হতে পারেনি, কারণ ইরানিরা ছিলেন অতি মাত্রায় ঐতিহ্য সচেতন এবং সংস্কৃতিগত প্রাণজাতি। তাদের মহীয়ান সাংস্কৃতিক ঐতিহ্য থেকে যে যুক্তি উদ্ধার করতে বিশেষ বেগ পেতে হয়নি, সে আরবি ভাষা না আয়ত্ত করেও প্রকৃত মুসলমান হওয়া যায়। কোরআনের প্রকৃত শিক্ষা নিজের নিজস্ব ভাষায় বিকশিত করে তোলার মতন ভাষাগত সমৃদ্ধি এবং মনীষা দুই তাদের ছিল। আরবি ভাষাকে গ্রহণ বর্জন প্রশ্নে ইরানি সমাজ যে একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, কবি শেখ সাদি, দার্শনিক ইমাম গাজ্জালি প্রমুখ তা গ্রহণ করেছিলেন। ইরানিরা আরবি ভাষা গ্রহণ করেনি, কিন্তু আরবি বর্ণমালা তাদেরকে মেনে নিতে হয়েছে। তারপরে ইরান যে শুরু করে আফগানিস্তান পেরিয়ে ভারতবর্ষ অবধি মুসলিম শক্তির যে জয়যাত্রা সূচিত হয়েছে, তার পেছনে ফার্সি ভাষাও ভারতে প্রবেশ করেছে। এমনকি মোগল বিজেতারাও তাদের মাতৃভাষা তুর্কির পরিবর্তে ফার্সিকেই সরকারি ভাষা হিসেবে মেনে নিয়েছেন। মিশরে আরবি যেমন আফগানিস্তান ইত্যাদি দেশে ফার্সি তেমন চাপিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ভারতবর্ষে সেভাবে অনেক দিন রাজভাষা থাকার পরেও ফার্সিকে চাপিয়ে দেওয়া সম্ভব হয়নি।
ভারতের হিন্দুরা বড় আশ্চর্যজাত। তারা দরবারে চাকরি করার জন্য উত্তম রূপে ফার্সি ভাষা শিক্ষা করেছেন। দিল্লীশ্বরও বা জগদীশ্বরও উচ্চারণ করেছেন, কিন্তু নিজেদের ভাষা বাদ দিয়ে কখনো ওই ভাষাটিকে গ্রহণ করেননি। সুতরাং ভারতে ফার্সি ছিল জনগণের দৈনন্দিনতার স্পর্শলেশ বর্জিত দরবার বিহারী একটি অভিজাত শ্রেণীর ভাষা। স্থানীয় মুসলিম জনগণের মধ্যেও তার বিশেষ প্রসার ঘটেনি। স্বাতন্ত্র্যগর্বী মুসলমানেরা নিজেদের প্রয়োজনে ফার্সি বর্ণমালাকে গ্রহণ করে ভারতীয় ভাষাসমূহের সমন্বয়ে উর্দু নামে একটি পাঁচমিশালি ভাষা তৈরি করেছেন। ইউরোপীয় পণ্ডিতেরা যেমন রেনেসাঁর যুগে জাতীয় ভাষাসমূহের পূর্ণাঙ্গ বিকাশের পূর্বে ল্যাটিন ভাষাতে সদর্ভ ইত্যাদি রচনা করতেন, তেমনি মুসলিম ধর্মবেত্তারা ধর্মগ্রন্থসমূহের টিকা টিপ্পনী ফার্সি ভাষাতেই রচনা করতেন। সৈয়দ আহমদের আলীগড় আন্দোলনের পর উর্দু ভাষাতে নতুন প্রাণ সঞ্চারিত হয় এবং ওই ভাষাতেই ধর্মীয় সন্দর্ভসমূহ লেখা হতে থাকে। বাঙালি মুসলমানদের চোখে ফার্সি এবং উর্দু ভাষা দুটো আরবির মতোই পবিত্র ছিল, আর এ দুটো রাজভাষা এবং শাসক নেতৃশ্রেণীর ভাষা হওয়ায় তাদের শ্রদ্ধা নিশ্চয়ই অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এ দুটির একটিকেও পরিপূর্ণভাবে রপ্ত করার জন্য একটি সমাজের পেছনে যে শক্ত আর্থিক ভিত্তি এবং সাংস্কৃতিক বুনিয়াদ থাকা প্রয়োজন ছিল, দুটির কোনোটি তাদের ছিল না। কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় অ্যাংলো ইন্ডিয়ানরা যে ধরনের ইংরেজি বলেন, কিংবা ঢাকার কুট্টি আদিবাসীরা যে উর্দু বলেন, ততটুকুই ভাষা জ্ঞান অর্জন করাও সামাজিক এবং সাংস্কৃতিক কারণে তাদের পক্ষে সম্ভব ছিল না। কেননা অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে ইংরেজ এবং ইংরেজি ভাষা, আর ঢাকার কুট্টিদের সঙ্গে উর্দু এবং নবাবদের সামাজিক মেলামেশার যে সুযোগ ছিল, বাংলার আমজনগণের সঙ্গে উর্দু ফার্সি জানা শাসক নেতৃশ্রেণীর ততটুকু সামাজিক মেলামেশার সুযোগ ছিল না। কিন্তু বাঙালি মুসলমানেরা নিজেদের সামর্থ্য অনুসারে আরবি, ফার্সি এবং উর্দু এই তিনটি ভাষার তালিম গ্রহণ করার প্রাণান্তকর প্রয়াস চালিয়ে গেছেন। আরবি, ফার্সি এবং উর্দু ভাষাটাও যখন তাদের পক্ষে পরিপূর্ণভাবে রপ্ত করা সম্ভব মনে হয়েছে, তখন ওই বর্ণমালাতে বাংলা লেখার চেষ্টা করেছেন। এখানে একটা কথা পরিষ্কার করে নেয়ার আছে, কোনো ব্যক্তিবিশেষ একটা ভাষা রপ্ত করতে পারেন, কিন্তু সেটাকে সামাজিকভাবে রপ্ত করা বলা চলে না। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকেও আরবি হরফে বাংলা পুঁথিপত্র যে লেখা হয়েছে, সেটাকে কজন অবসরভোগী পুঁথিলেখকের নিছক খেয়াল মনে করলে ভুল করা হবে। আসলে তা ছিল বেহেশতের ভাষার প্রতি কৃতজ্ঞতা নিবেদনের অত্যন্ত যুক্তিপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। যখন দেখা গেল আরবি হরফে বাংলা লিখেও সমাজে চালু করা যায় না, তখন পুঁথিলেখকরা সবান্ধবে পরবর্তী পন্থাটা অনুসরণ করতে থাকলেন। বাংলা ভাষার সঙ্গে একান্তর আরবি ফার্সি শব্দ মিশেল করে কাব্য রচনা করতে আরম্ভ করলেন। জনগণ তাদের এই ভাষাটিকে গ্রহণ করেছিলেন, কিন্তু কোন জনগণ? এরা ছিলেন সেই জনগণ সংস্কৃত ভাষা যাদের জন্য নিষিদ্ধ ছিল। আরবি অজানা, ফার্সির নাম শুনেছেন এবং উর্দু ভাষা কানে শুনেছেন মাত্র। সুযোগ পেলে তারা আরবিতে লিখতেন, নইলে ফার্সিতে, নিদেন পক্ষে উর্দুতে। কিন্তু যখন দেখা গেল এর একটাও সামাজিকভাবে ব্যবহার করা সম্ভব নয়, তখন বাধ্য হয়েই বাংলা লিখতে এসেছেন। কেউ কেউ সন্দ্বীপের আব্দুল হাকিমের সেই যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী,
সেজন কাহার জন্ম নির্ণয়ে না জানি। পংক্তিগুলো আউড়ে বলে থাকেন যে নিজেদের ভাষার প্রতি প্রতিলেখকদের অপরিসীম দরদ ছিল। কথাটা সম্পূর্ণ সত্য নয়। আব্দুল হাকিমের এই উক্তির মধ্যে একটা প্রচণ্ড ক্ষোভ এবং মর্মবেদনা লক্ষ্য করা যায়। নিশ্চয়ই সে সময় এমন লোক ছিলেন যারা সত্যি সত্যি বাংলা ভাষাকে ঘৃণা করতেন। আব্দুল হাকিম নিজে সে শ্রেণীভুক্ত নন, তাই সে উচ্চ ভাষাতে তার অধিকারও নেই। তাই তিনি তার একমাত্র আদি এবং অকৃত্রিম ভাষাতে লিখতে প্রবৃত্ত হয়েছেন। দূর অতীতের কথা বলে লাভ নেই। ফরিদপুরের নবাব আব্দুল লতিফও মুসলমান সমাজের শিক্ষার মাধ্যম হিসেবে উর্দু ভাষার সুপারিশ করেছিলেন। জনাব আবুল কাশেম ফজল হক যিনি ছিলেন বাংলার প্রথম আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন রাজনীতিবিদ, তিনিও বাড়িতে উর্দু ভাষায় কথাবার্তা বলতেন। ঢাকার কুর্দি অধিবাসীদের অনেকেই অনেক দিন পর্যন্ত রাষ্ট্রভাষা আন্দোলনের সক্রিয় বিরোধিতা করেছেন। এই সমস্ত কিছুর মধ্যে থেকে একটি সত্যি সুস্পষ্টভাবে বেরিয়ে আসে, তা হলো বাঙালি মুসলমানদের অধিকাংশের মধ্যে আরবি, ফার্সি, উর্দু ইত্যাদি ভাষার প্রতি একটা অন্ধ অনুরাগ অনেক দিন পর্যন্ত বিরাজমান ছিল। পলাশির যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুসৃত নীতির ফলে যে উঁচু কোটির মুসলিম শাসক শ্রেণীটি ছিল, তার অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়ে। ভাষাগত দিক দিয়ে তারা বাঙালি মুসলমান জনগণের সঙ্গে কোনো রকমে সম্পর্কিত ছিলেন না। এ দেশে অনেকটা বিদেশির মতোই অবস্থান করতেন। সরকারি চাকরিই ছিল তাদের এ দেশে অবস্থান করার মুখ্য অবলম্বন। নবাবী আমলের অবসানের পর যখন ইংরেজ শাসন কায়েম হলো, তারা না পারলেন ইংরেজদের সঙ্গে সহযোগিতা করতে, না পারলেন নিজেদের ধর্মীয় জনগণদের নেতৃত্ব দান করতে। ব্যক্তিগত, ভাষাগত রুচি, সংস্কৃতি এবং আচরণগত ব্যবধানের দরুন আপদকালের সমাজে নেতৃশ্রেণীর পালনীয় যে ভূমিকা রয়েছে, বাংলাদেশে অবস্থানকারী অভিজাত মুসলিম শ্রেণী তা পালন করার কথা একবারও মনে আসেনি। কিন্তু উত্তর ভারতে হয়েছে সম্পূর্ণ উল্টো। সেখানেও মুসলিম শাসক নেতৃশ্রেণীটি মুঘল শাসন আমলে সব দিক দিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলেন। অত্যল্প কাল গত না হতেই স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বে তার নতুন ব্যবস্থাকে মেনে নেয়ার জন্য এবং নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য মনন এবং মানসিকতার পরিবর্তনে লেগে যান। তার ফলশ্রুতি আলিগড় কলেজ। এই কলেজের সবচেয়ে প্রণিধানযোগ্য যে অবদান, তা হলো মুসলিম নেতৃশ্রেণীকে পুঞ্জীভূত হতাশা থেকে উদ্ধার করে ব্রিটিশমুখী করা এবং ব্রিটিশ শাসকদেরও সিপাহী যুদ্ধের সংশয় সন্দেহের কুজ্ঝটিকা সরিয়ে মুসলিমমুখী করে তোলার ব্যাপারে। ব্যক্তিগতভাবে স্যার সৈয়দ আহমদ নিজে, তার বন্ধু এবং অনুরাগীবর্গ ও প্রতিষ্ঠিত আলিগড় কলেজ বিরাট ভূমিকা পালন করেছে। তাই সেখানে মুসলমানেরা সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও লেখাপড়া, ব্যবসা বাণিজ্য সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের চাইতে অপেক্ষাকৃত অগ্রসর ছিলেন। আসলে স্যার সৈয়দ আহমদ মুসলমানদের ব্রিটিশ শাসকদের কাছে থেকে সুযোগ নেয়ার পদ্ধতিটা ভালোভাবে শিখেছিলেন। তার চিন্তা সারা ভারতের শিক্ষিত মুসলমানদের মধ্যে এত বেশি শেকড় বিস্তার করেছিল যে আলিগড়ে শিক্ষিত মুসলমানরা কদাচিৎ সুযোগ সন্ধানের নীতি পরিহার করতে পেরেছিলেন। মাওলানা আবুল কালাম আজাদকে এজন্য আলিগড়ের শিক্ষিত মুসলমানদের মানসিকতার পরিবর্তন আনার জন্য প্রায় জেহাদ করতে হয়েছে। তথাপি তিনি সফল হয়েছেন একথা বলা চলে না। যাক, সে ভিন্ন প্রসঙ্গ। উত্তর ভারতের শাসক নেতৃশ্রেণী একটা সামাজিক নেতৃত্ব নির্মাণ করতে পেরেছিলেন, কেননা জনগণ এবং অভিজাত শ্রেণীর মধ্যে
ভাষাগত, সংস্কৃতিগত, রুচি এবং আচরণগত শ্রেণী দূরত্ব ছাড়া অন্য কোনো দূরত্ব ছিল না। কিন্তু বাংলাদেশে ব্যাপারটি ছিল ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন রকম। ইংরেজ শাসক প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিজাত শ্রেণী একেবারে তলিয়ে গেল, কিন্তু তাদের আচার আচরণ, সামাজিক আদর্শ অটুট থেকে গেল। হিন্দু সমাজের প্রতিযোগিতায় এড়িয়ে ব্রিটিশ শাসকদের কৃপাকণা সম্বল করে যে সকল মুসলমান উপরের দিকে উঠে আসতেন, মৃত অমুসলিম অভিজাতদের আদর্শকেই তাদের নিজেদের আদর্শ বলে বরণ করে নিতেন। তারা আবার অনেক সময় আপন মাতৃভূমি এবং মাতৃভাষার জন্য স্যার সৈয়দ আহমদ যা করেছেন বাংলাদেশের মুসলমানদের জন্য একই কাজ করা উচিত মনে করতেন। প্রায়শ হালে একগুঁয়ে ইতিহাস ব্যাখ্যাকারকদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তারা বলে থাকেন, ব্রিটিশ শাসনের আমলে বাংলার মুসলমান সমাজ অধঃপতনের গভীর পঙ্কে নিমজ্জিত হয়ে পড়ে। এটা পুরো সত্য নয়, সত্য তো নয়ই, সিকি পরিমাণ সত্য এর মধ্যে আছে কিনা সন্দেহ। সত্য বটে, মুসলমান শাসনের অবসানের পর শাসক নেতৃশ্রেণীটির দুর্দশার অন্ত ছিল না, কিন্তু তাদের সঙ্গে সাধারণ বাঙালি মুসলমান জনগণের একমাত্র ধর্ম ছাড়া অন্য কোনো যোগসূত্র ছিল কি? আর মুসলমান জনগণের অবস্থা ইংরেজ শাসনের পূর্বে অধিকতর ভালো ছিল কি? নবাবে আমলেও এদেশীয় ফার্সি জানা যে সকল কর্মচারী নিয়োগ করা হতো, তাদের মধ্যে স্থানীয় হিন্দু কতজন ছিল এবং কতজন ছিলেন স্থানীয় মুসলমান, এ সকল বিষয়ে বিচার না করে দেখেন না বলেই অতি সহজে অপবাদের বোঝাটি ইংরেজদের ঘাড়ে চাপিয়ে দেয়া তারা দায়মুক্ত করতে পারেন মনে করেন। উত্তর ভারতেও মুসলিম শাসক নেতৃশ্রেণী একইভাবে সর্বশান্ত হয়ে পড়েছিলেন। অধিকন্তু তাদের অনেকেই সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। তারপরেও তারা কি করে এগিয়ে আসতে পারলেন এবং তাদের মধ্যে কোনো সৃষ্টি হলো? স্যার সৈয়দ আহমদের মতন একজন মানুষ বাংলাদেশের মুসলমানদের মধ্যে তেমন একজন মানুষ জন্মালেন না কেন? এই সকল বিষয়ে সদুত্তর সন্ধান করলেই বাঙালি মুসলমানের যে মৌলিক সমস্যা তার মূলে যাওয়া যাবে। বাঙালি মুসলমান কারা? এক কথায় এর উত্তর বোধ করি এভাবে দেয়া যায়, যারা বাঙালি এবং একই সঙ্গে মুসলমান তারাই বাঙালি মুসলমান। এদের ছাড়াও সুদূর অতীত থেকেই এই বাংলাদেশের অধিবাসী অনেক মুসলমান ছিলেন। তারা ঐতিহ্য, সংস্কৃতি এবং নৃতাত্ত্বিক ইত্যাদি বৈশিষ্ট্য অনুসারে ঠিক বাঙালি ছিলেন না। আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক সুযোগ সুবিধাগুলো তাদের হাতে ছিল না বলেই বাঙালি মুসলমানদের সঙ্গে কৃষ্টি সংস্কৃতিগত ভেদাভেদ রক্ষাসমূহ অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। শুধু তাই নয়, এই প্রভুত্বশীল অংশের রুচি, জীবন দৃষ্টি, মনন এবং চিন্তা পদ্ধতি অনেক দিন পর্যন্ত বাঙালি মুসলমানের দৃষ্টিকেও আচ্ছন্ন করে রেখেছিল। বাঙালি মুসলমানের যে ক্ষুদ্র অংশ কোনো ফাঁক ফোকর দিয়ে গলে যখন সামাজিক প্রভুত্ব এবং প্রতাপের অধিকারী হতেন, তখনই বাঙালি মুসলমানের সঙ্গে তাদের সম্পর্ক চুকে যেত এবং উঁচু শ্রেণীর অভ্যাস, রুচি, জীবনদৃষ্টির এমনকি ভ্রমাত্মক প্রবণতা সমূহ কর্ষণে ঘর্ষণে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের অঙ্গীভূত করে নিতেন। মূলত বাঙালি মুসলমানেরা ইতিহাসের আদি থেকেই নির্যাতিত একটি মানবগোষ্ঠী। এই অঞ্চলে আর্য প্রভাব বিস্তৃত হওয়ার পরে সেই যে বর্ণাশ্রম প্রথা প্রবর্তিত হলো, এদের হতে হয়েছিল তার অসহায় শিকার।
যদিও তারা ছিলেন সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ, তথাপি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত প্রণয়নের প্রশ্নে তাদের কোনো মতামত বা বক্তব্য ছিল না। একটি সুদীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মৃত্তিকার সাক্ষাৎ সন্তানদের এই সামাজিক অনুশাসন মেনে নিতে হয়েছিল। যেমন কল্পনা করা হয়, এত সহজে এই বাংলাদেশে আর্য প্রভাব বিস্তৃত হতে পারেনি। বাংলার আদিম কৌম সমাজের মানুষেরা সর্বপ্রকারে যে ওই বিদেশি উন্নত শক্তিকে বাধা দিয়েছিলেন তা ছড়াতে খেলাতে বলে অজস্র প্রমাণ ছড়ানো হয়েছে। এই অঞ্চলের মানুষদের বাগে আনতে আর্য শক্তিকেও যে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার বিশ্ববিশ্রুত ভারতের ধর্মসমূহ গ্রন্থে একটি চমৎকার মন্তব্য করেছেন। আর্য অথবা ব্রাহ্মণ শক্তি যে সকল জনগোষ্ঠীকে পদদলিত করে এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাদেরকে একেবারে চিরতরে জন্মান্তরে দাস বলে চিহ্নিত করেছে। আর যে সকল শক্তি ওই আর্য শক্তিকে পরাস্ত করে ভারতের শাসন ক্ষমতার অধিকারী হয়েছেন তাদের সকলকেই মর্যাদার আসন দিতে কোনো প্রকার দ্বিধা বা কুণ্ঠাবোধ করেনি। শক, হুন, মোগল, পাঠান, ইংরেজ যারাই এসেছে এদেশে রাজ্য বিস্তারের প্রশাসনে তাদের সহায়তা করতে পিছুপা হয়নি। কিন্তু নিজেরা বাহুবলে যাদের পরাজিত করেছিলেন তারাও যে মানুষ একথা স্বীকার করার প্রয়োজনীয়তা খুব অল্পই অনুভব করেছেন। তবু ভারতবর্ষে এমনকি বাংলাদেশেও যে কোনো কোনো নিচু শ্রেণীর লোক নানা বৃত্তি এবং পেশাকে অবলম্বন করে ধীরে ধীরে উপরের শ্রেণীতে উঠে আসতে পেরেছেন তা অন্যত্র আলোচনার বিষয়। বাংলাদেশের এই পরাজিত জনগোষ্ঠী যাদেরকে রাজশক্তি পাশবিক শক্তির সাহায্যে অন্তজ করে রাখা হয়েছিল তাদেরই সকলেই এ সময়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সে প্রাথমিক পরাজয়ের কিঞ্চিৎ প্রতিশোধ গ্রহণ করেছিলেন। শঙ্করাচার্যের আবির্ভাবের ফলে প্রাচীন আর্য ধর্মের নবজীবন প্রাপ্তির পর বৌদ্ধদের এদেশে ধন প্রাণ নিয়ে বেঁচে থাকা যখন অসম্ভব হয়ে দাঁড়ালো তার অব্যাহতির পরেই এদেশে মুসলমান রাজশক্তির প্রতিষ্ঠা হয় এবং ভীত সন্ত্রস্ত বৌদ্ধরা দলে দলে ইসলাম ধর্মে আশ্রয় গ্রহণ করে। হিন্দু বর্ণাশ্রম প্রথাই এ দেশের সাম্প্রদায়িকতার আদিমতম উৎস। কেউ কেউ অবশ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সাম্প্রদায়িকতার জনয়িতা মনে করেন। তারা ভারতীয় ইতিহাসের অতীতকে শুধু ব্রিটিশ শাসনের 200 বছরের মধ্যে সীমিত রাখেন বলেই এই ভুলটা করে থাকেন। বাঙালি মুসলমানরা শুরু থেকেই তাদের আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক দুর্দশার হাত থেকে আত্মরক্ষার তাগিদে ক্রমাগত ধর্ম পরিবর্তন করে আসছিলেন। কিন্তু ধর্ম পরিবর্তনের কারণে তাদের মধ্যে একটা সামাজিক প্রভুত্ব অর্জনের উন্মেষ হলেও জাগতিক দুর্দশার অবসান ঘটেনি। বাংলাদেশে নতুন নতুন রাজশক্তি প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ধর্মাবলম্বীর সংখ্যা আশাতীত হারে বৃদ্ধি লাভ করেছে। যেহেতু মৌলিক উৎপাদন পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন বা রূপান্তর ঘটেনি, তাই রাজশক্তিকেও পুরনো সমাজ সংগঠনকে মেনে নিতে হয়েছে। সেজন্যই মুসলিম শাসনামলেও বাঙালি মুসলমানেরা রাজনৈতিক, আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে নিগৃহীত হয়েছিলেন। ইংরেজ আমলে উঁচু শ্রেণীর মুসলমানরা সম্পূর্ণভাবে সামাজিক নেতৃত্বের আসন থেকে বিতাড়িত হলে উঁচু বর্ণের হিন্দুরা স্বাভাবিকভাবেই সে আসন পূরণ করে। বাঙালি মুসলমানদের অধিকাংশই বাংলার আদিম কৃষিভিত্তিক কৌম সমাজের লোক।
তাদের মানসিকতার মধ্যে আদিম সমাজের চিন্তন পদ্ধতির লক্ষণসমূহ সুপ্রকট। বারবার ধর্ম পরিবর্তন করার পরেও বাইরের দিক ছাড়া তাদের বিশ্বাস এবং মানসিকতার মৌলবস্তুর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। দিনের পর দিন গিয়েছে, নতুন ভাবাদর্শ এদেশে তরঙ্গ তুলেছে, নতুন রাজশক্তি এদেশে নতুন শাসন পদ্ধতি চালু করেছে, কিন্তু তারা মনের দিক দিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতোই বারবার বিচ্ছিন্ন থেকে গিয়েছেন। মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগই ছিলেন বাঙালি মুসলমান এবং মুসলমান রাজত্বের সময়ে তাদের মনসে যে একটি বলবন্ত সামাজিক আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, তাদেরই রচিত পুঁথি সাহিত্যসমূহের মধ্যে তার প্রমাণ মেলে। কাব্য সাহিত্যের নন্দনতাত্ত্বিক বিচার অনুসারে হয়তো এ সকল পুঁথির বিশেষ মূল্য নেই, কিন্তু বাঙালি মুসলমান সমাজের নৃতাত্ত্বিক এবং সমাজতান্ত্রিক গবেষণার এসব মূল্য যে অপরিসীম সে কথা বলার অপেক্ষা রাখে না। ইতালীয় দার্শনিক বেনেদিত্তো ক্রোসের মতে প্রতিটি জাতির এমন কতিপয় সামাজিক আবেগ আছে যার মধ্যে জাতিগত বৈশিষ্ট্যসমূহ নির্যাসের আকারে পুরো মাত্রায় বিরাজমান থাকে। রাজনৈতিক পরাধীনতার সময়ে যে আবেগ সাপের মতন কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে থাকে এবং কোনো রাজনৈতিক এবং সামাজিক মুক্তির দ্বারপ্রান্তে উপস্থিত হলে সে আবেগই ফোনা মেলে হুঙ্কার দিয়ে ওঠে। সাহিত্যে এই প্রথমে জাতিগত আকাঙ্ক্ষার রূপায়ণ ঘটতে থাকে। জাতিগত আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হতে না পারলে কোনো মহৎ সাহিত্যে যে সৃষ্টি হতে পারে না, এ কথা বলাই বাহুল্য। পুঁথি সাহিত্যের মধ্যেও আমরা দেখতে পাই বাঙালি আদিম কৃষিভিত্তিক কৌম সমাজের মনটি রাজশক্তির আনুকূল্যে অনুভব করে হুঙ্কার দিয়ে ফনা মেলে জেগে উঠেছে, কিন্তু এই জেগে ওঠাই সার। সে মন কোনো পরিণতির দিকে ধাবিত হতে পারেনি। প্রতিবন্ধকতাসমূহ সামাজিক সংগঠনের মধ্যেই বিরাজমান ছিল। সমাজ সংগঠন ভেঙে ফেলে নবরূপায়ণ তারা ঘটাতে পারেনি, কারণ মুসলিম শাসকেরাও স্থানীয় জনগণের মধ্যে থেকে যে নেতৃশ্রেণী সংগ্রহ করেছিল, তাদের মধ্যে বাঙালি মুসলমানের প্রতিনিধিত্ব একেবারে ছিল না বললেই চলে। অন্যদিকে ভাষাগত, সংস্কৃতিগত, রুচিগত এবং আচারগত দূরত্বের দরুন শাসক শ্রেণীর অভ্যাস মনন রপ্ত করতে গিয়ে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে বাঙালি মুসলমান। ইংরেজ শাসন কায়েম হওয়ার পরে এই দেশে হিন্দু সমাজের ভেতর থেকে যে একটি মধ্যবিত্ত নেতৃশ্রেণীর মাথাচাড়া দিয়ে ওঠে, তার মধ্যে মুসলমান সমাজের প্রতিনিধিত্ব প্রায় না থাকার কারণ হিসেবে শুধু ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসি কিংবা মুসলমান সম্প্রদায়ের প্রতি ইংরেজদের অন্ধ বিদ্বেষকে ধরে নিলে মুসলিম সমাজ তুলনামূলকভাবে পেছনে পড়ে থাকার কারণসমূহের সঠিক ব্যাখ্যা করা হবে না। ঊনবিংশ শতাব্দীতে হিন্দু মধ্যবিত্তের উত্থান যুগে ইউরোপীয় ভাবধারা, জ্ঞান বিজ্ঞান এবং নানা আধুনিক সামাজিক সাংস্কৃতিক চিন্তারাশি বঙ্গীয় হিন্দু সমাজের একাংশের মধ্যে যে তরঙ্গ তুলেছিল, তা মুসলমান সমাজকে স্পর্শও করতে পারেনি। আধুনিক যুগের দাবির সঙ্গে সঙ্গতি রক্ষা করে যে সকল ধর্মীয় এবং সামাজিক আন্দোলন ও সাংস্কৃতিক মূল্যচেতনার নেতৃত্ব হিন্দু মধ্যবিত্ত শ্রেণী দান করেছিলেন, মুসলমান সমাজে তা একেবারেই প্রসার লাভ করেনি। জগৎ এবং জীবনের যে সকল অত্যাবশ্যকীয় প্রশ্ন নবযুগের আলোকে তারা ঝালিয়ে নিচ্ছিলেন, মুসলমান সমাজ তার কিছুই গ্রহণ করেনি। সে সময়ে স্যার সৈয়দ আহমদ, স্যার আমির আলী, নওয়াব আব্দুল লতিফ প্রমুখ যে সকল মুসলিম চিন্তানায়ক মুসলমানদের হয়ে কথা বলছিলেন এবং চিন্তা করছিলেন, মুসলমান সমাজের প্রকৃত দাবি কী হওয়া উচিত সে সম্বন্ধে চিন্তা করার কোনো অবকাশই পাননি। শিক্ষা, সংস্কৃতি এবং সংস্কার বলতে তাদের মনে প্রভুত্ব হারানো উঁচু কোটির মুসলমানদের কথাই জাগরুক ছিল। স্থানীয়
মুসলমানদের মধ্যে বাংলা ভাষাকে আশ্রয় করে যে অধিকার চেতনা অপেক্ষাকৃত পরে জাগ্রত হয়, আসলে তা ছিল ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্তের আন্দোলন এবং অগ্রগতির সম্প্রসারণ মাত্র। তাদেরকে তা করতে গিয়ে দু ধরনের বাধার সম্মুখীন হতে হয়। লেখাপড়া, শিক্ষা, সংস্কৃতি, অর্থ স্বার্থের দিকে অনেক দূর অগ্রসর হিন্দু সমাজের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হতো এবং অন্যদিকে উঁচুতলার মুসলমানদের মূল্য চেতনা এবং জীবন দৃষ্টিকে স্বীকার করে নেওয়া ছাড়া তাদের গত্যন্তর ছিল না। এই দুমুখী প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করতে হলে যে শক্ত সামাজিক ভিত্তিভূমির প্রয়োজন ছিল তাদের পেছনে তা ছিল না। তাই বাঙালি মুসলমানদের মধ্যে থেকেও ইংরেজি শিক্ষা দীক্ষার সুযোগ নিয়ে যারা উপরে উঠে আসতেন, উঁচুতলার মুসলমানদের জীবন দৃষ্টির সঙ্গে তারা নিজেদের সংযুক্ত করতেন। স্যার সৈয়দ আহমেদের আলিগড় আন্দোলন থেকে শুরু করে জামালউদ্দিন আফগানির প্যান ইসলামিজম পর্যন্ত পশ্চিম দিক থেকে আসা সমস্ত আন্দোলন প্রবর্তনার সঙ্গে নিজেদের অংশীদার করে নিতেন। কিন্তু স্যার সৈয়দের আলিগড় আন্দোলন একান্তভাবে উত্তরপ্রদেশের মুসলমানদের সংখ্যালঘিষ্ঠ মুসলমান সামন্ত শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই করা হয়েছিল। আবার এই সামন্ত শ্রেণীর সঙ্গে জনগণের শ্রেণীগত তফাৎ ছাড়া ভাষা সংস্কৃতিগত পার্থক্য যে ছিল না, একথা বিংশ শতাব্দীতেও ইংরেজি শিক্ষিত মুসলমানেরা খুব কমই উপলব্ধি করতে পেরেছেন। তারা বাঙালি মুসলমানদের মধ্যে অনুরূপ সমাজ চেতনা এবং মূল্যবোধ সঞ্চারের চেষ্টা করতেন, কিন্তু বাঙালি জনগণের মধ্যে এতটা সম্পর্ক বিরহিত ছিল যে ভাবাদর্শিক কোনো জাগরণই আনতে পারেনি। ধর্মীয় বদ্ধমত এবং সংস্কারকে আঘাত করে এমন কোনো সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন মুসলমান সমাজের ভেতর থেকে জেগে উঠতে পারেনি। মুসলমানদের দ্বারা সংগঠিত প্রায় সমস্ত সামাজিক কর্মকাণ্ড এই ধর্মীয় পুনর্জাগরণ ভিত্তিক। হিন্দু সমাজে যে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন হয়নি এ কথা বলা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু তাদের একাংশের মধ্যে অন্তত কিছু সংখ্যক মানুষ মৌলিক চিন্তা করেছিলেন এবং সামাজিক অনেকগুলো বদ্ধমতকে শাণিত আক্রমণ করেছিলেন। বাস্তবে না হলেও তত্ত্বগত দিক দিয়ে বেশ কিছুদূর যুক্তিবাদিতার চর্চা করতে তাদের মধ্যে হয়েছে। তাদের কৃত আন্দোলনসমূহের যে সমুদ্র তরঙ্গের শীর্ষে ফসফরাসের মতন চলেছে, সমাজের গভীরে প্রবিষ্ট হতে পারেনি, তার নিশ্চয়ই কারণ রয়েছে। কিন্তু মুসলমান সমাজে যুক্তিবাদিতার চাষ একেবারেই হয়নি। মৌলিক চিন্তাভাবনা করেছেন এমন মানুষ মুসলমান সমাজে খুব বেশি জন্মাতে পারেনি। নতুন যুগের আলোক জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করে সমাজের সামনে তুলে ধরেছেন এমন মানুষ সত্যিই বিরল। মুসলমান সমাজে যে কোনো মনীষী জন্মাতে পারেনি, কারণ সামাজিক লক্ষ্যের কিংবা ত্রিমুখিতা সামাজিক এবং ধর্মীয় সংগঠনসমূহের মধ্যেই ভিন্নমুখী লক্ষ্যের কারণসমূহ সংগুপ্ত ছিল। বাঙালি মুসলমান বলতে যাদের বোঝায় তারা মাত্র দুটি আন্দোলনে সাড়া দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। তার একটি তিতুমিরের অনুসারীদের দ্বারা পরিচালিত ওয়াহাবি আন্দোলন, অন্যটি হাজি দুদু মিয়ার ফরায়েজি আন্দোলন। এই দুই আন্দোলনের বাঙালি মুসলমানেরা মনে প্রাণে অংশগ্রহণ করেছেন, কিন্তু উঁচু শ্রেণীর মুসলমানেরা এই আন্দোলন সমর্থন করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না। আসলেও কৃষক জনগণই ছিলেন এই আন্দোলন দুটির হোতা। আধুনিক কোনো রাষ্ট্র কিংবা সমাজ দর্শন এই আন্দোলন দুটিকে চালনা করেনি, ধর্মই ছিল একমাত্র চালিকা শক্তি। সে সময় বাংলাদেশ আধুনিক রাষ্ট্র এবং সমাজ সম্পর্কিত বোধের উন্মেষ ঘটেনি বললেই চলে।
সমাজের নিচুতলার কৃষক জনগণকে সংগঠিত করার জন্যেই ধর্মই ছিল একমাত্র কার্যকর শক্তি। রাজনৈতিক দিক দিয়ে এই আন্দোলন দুটির ভূমিকা প্রগতিশীল ছিল, সন্দেহ নেই, কিন্তু সামাজিক দিক দিয়ে পশ্চাৎগামী ছিল, তাতেও কোনো সন্দেহ নেই। এই আন্দোলন দুটি ছাড়া অন্য প্রায় সমস্ত আন্দোলন হয়তো উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, নয়তো হিন্দু সমাজের উদ্যোগ এবং কর্মপ্রয়াসের প্রসারণ হিসেবে মুসলমান সমাজে ব্যাপ্তি লাভ করেছে। সমাজের মৌলিক ধারণাটিকে কোনো কিছুই প্রভাবিত করেনি। তার ফলে প্রাগৈতিহাসিক যুগের আদিম কৃষিভিত্তিক কৌম সমাজের মনটিতে একটু রং টং লাগালেও কোনো রূপান্তর বা পরিবর্তন ঘটেনি। আমরা দেখেছি শহীদ কারবালার ব্রাহ্মণ আজর, ঊনবিংশ শতাব্দীর মীর মোশাররফ হোসেনের বিখ্যাত গ্রন্থ বিষাদ সিন্ধুতেও একই স্থানে, একই পোশাকে, একই চেহারায় দাঁড়িয়ে রয়েছে। মধ্যিখানি কয়েকটি শতাব্দীর পরিবর্তন কোনো ভাবান্তর আনতে পারেনি। বিংশ শতাব্দীতেও এই মনের বিশেষ হেরফের ঘটেনি। বাঙালি মুসলমানের রচিত কাব্য সাহিত্য দর্শন বিজ্ঞান পর্যালোচনা করলেই এ সত্যটি ধরা পড়বে। কোনো বিষয়ে তারা উল্লেখ্য কোনো মৌলিক অবদান রাখতে পারেনি। সত্যি বটে, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন প্রমুখ কবি কাব্যের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। একটু তলিয়ে দেখলেই ধরা পড়বে উভয়েরই রচনার চিন্তার চাইতে আবেগের অংশ অধিক। তাছাড়া এই দুই কবির প্রথম পৃষ্ঠপোষক ও গুণগ্রাহী ছিল হিন্দু সমাজ, মুসলমান সমাজ নয়। মুসলমান সাহিত্যিকদের রচনার প্রধান বৈশিষ্ট্য হল হয়তো চর্বিত চর্বণ, নয়তো ধর্মীয় পুনর্জাগরণ। এর বাইরে চিন্তা, যুক্তি এবং মনীষার সাহায্যে সামাজিক দগমা এবং বৌদ্ধমত সমূহের অসারতা প্রমাণ করেছেন। তেমন লেখক কবি মুসলমান সমাজে আসেনি। বাঙালি মুসলমান সমাজ স্বাধীন চিন্তাকেই সবচেয়ে ভয় করে। তার মনের আদিম সংস্কারগুলো কাটেনি, সে কিছুই গ্রহণ করে না মনের গভীরে। ভাষাভাবে অনেক কিছুই জানার ভান করে, আসলে তার জানাশোনার পরিধি খুবই সংকুচিত। বাঙালি মুসলমানের মন এখনও একেবারে অপরিণত। সবচেয়ে মজার কথা, এ কথা ভুলে থাকার জন্যই সে প্রাণান্তকর চেষ্টা করতে কসুর করে না। যেহেতু আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রসারমান যান্ত্রিক কৃতকৌশল স্বাভাবিকভাবে বিকাশ লাভ করেছে এবং তার একাংশ সুফলগুলো ভোগ করছে, ফলে তার অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে হাঁসড়ে পাকা শিশুর মতো। অনেক কিছুরই যে সংবাদ জানে, কিন্তু কোনো কিছুই চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে, মনীষা দিয়ে আপনার করতে জানে না। যখনই কোনো ব্যবস্থার মধ্যে কোনো রকম অসঙ্গতি দেখা দেয়, গোঁজামিল দিয়েই সবচেয়ে বেশি আনন্দ পায় এবং এই গোঁজামিল দিতে পারাটাকে রীতিমতো প্রতিভাবানের কর্ম বলে মনে করে। শিশুর মতো যা কিছু হাতের কাছে চোখের সামনে আসে তাই নিয়েই সে সন্তুষ্ট। দূরদর্শিতা তার একেবারেই নেই, কেননা একমাত্র চিন্তাশীল মনেই আগামীকাল কী ঘটবে সে বিষয়ে চিন্তা করতে জানে। বাঙালি মুসলমান বিমূর্তভাবে চিন্তা করতেই জানে না, এবং জানে না এই কথাটি ঢেকে রাখার যাবতীয় প্রয়াসকে তার কৃষ্টি কালচার বলে পরিচিত করতে কুণ্ঠিত হয় না। বাঙালি মুসলমানের সামাজিক সৃষ্টি, সাংস্কৃতিক সৃষ্টি, দার্শনিক এবং বৈজ্ঞানিক সৃষ্টিসমূহের প্রতি চোখ বুলালেই তা প্রতিভাত হয়ে উঠবে। সাবালক মন থেকেই উন্নত স্তরের সাহিত্য, দর্শন এবং বিজ্ঞানের উদ্ভব এবং বিকাশ সম্ভব। এই সকল ক্ষেত্রে তার মনের সাবালকত্বের কোনো পরিচয় রাখতে পারেনি। যে জাতি উন্নত বিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতির স্রষ্টা হতে পারে না, অথবা সেগুলোকে উপযুক্ত মূল্য দিয়ে গ্রহণ করতে পারে না, তাকে দিয়ে উন্নত রাষ্ট্র সৃষ্টি করাও সম্ভব নয়। সে নিজের বিষয়ে নিজে চিন্তা করতে জানে না
নিজের ভালো মন্দ নিরূপণ করতে অক্ষম, অপরের পরামর্শ এবং শোনা কথায় যার সমস্ত কাজ কারবার চলে, তাকে খোলা থেকে আগুনে কিংবা আগুন থেকে খোলায় এইভাবে পর্যায়ক্রমে লাফ দিতেই হয়। সুবিধার কথা হলো নিজের পঙ্গুত্বের জন্য সব সময়ে দায়ী করার মতন কাউকে না কাউকে পেয়ে যায়, কিন্তু নিজের দুর্বলতার উৎসটির দিকে একবারও দৃষ্টিপাত করে না। বাঙালি মুসলমানদের মন যে এখনো আদিম অবস্থায়, তা বাঙালি হওয়ার জন্যও নয় এবং মুসলমান হওয়ার জন্যও নয়, তা বাঙালি হওয়ার জন্যেও নয় এবং মুসলমান হওয়ার জন্যেও নয়। সুদীর্ঘ কালব্যাপী একটি ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের উপর একটি গাঢ় মায়াজাল বিস্তৃত হয়ে রয়েছে। সজ্ঞানে তার বাইরে যে আসতে পারে না, তাই এক পা যদি এগিয়ে আসে 3 পা পিছিয়ে যেতে হয়। মানসিক ভীতি এই সমাজকে চালিয়ে থাকে। 2 বছরে কিংবা 4 বছরে হয়তো এ অবস্থার অবসান ঘটানো যাবে না, কিন্তু বাঙালি মুসলমানের মনের ধরন ধারণ এবং প্রবণতাগুলো নির্মোহভাবে জানার চেষ্টা করলে এ অবস্থা থেকে বেরিয়ে আসার একটা পথ হয়তো পাওয়া যেতে পারে।